আমরা মেয়েরা সংসারে যত কাজ করি না কেন তারপরেও সব সময় দেখবেন একটার পরে একটা কাজ লেগেই থাকে। কখনো নিজে বিশ্রাম করার যেন সময়ই পাই না, তাই না বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। কিছুদিন আগে গেছিলাম একটা কোকারেজের দোকানে। আমার এমন কাচের গ্লাস ছিল না, তাই একটা কাচের গ্লাস কিনতে গেছিলাম। বলতে পারেন এটা কিছুদিন আগে করা ভিডিওটা, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর যেহেতু আপনারা একটা আমার পরিবার, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারি বলুন তো? একটা গ্লাস তো কিনেছিলাম, সাথে দোকানে কি কি পাওয়া যাচ্ছিল, কি কি কোকারেজ ছিল, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বাসার পাশেই এটা, তা মোটামুটি দেখলাম সব কিছুই পাওয়া যায়। আসলে আমরা মেয়েরা যখন কোথাও যাই আশেপাশে দেখে রাখি যে কোথায় কি পাওয়া যায়, কারণ কখন কোনটা লাগে কোনো তো বলা যায় না। কারণ আমরা মেয়েরা যখন কোকারেজের দোকানে যাই একটা কিনতে যাই, কিন্তু কিনে নিয়ে আসি 10টা। নিজের খাওয়ার টাকা, রিক্সার টাকা বাদ দিয়ে কোকারেজের জিনিস কিনি, তাই না? কতটা পরিবর্তন হয় আমাদের মেয়েদের ভিতরে। যাই হোক, এটা পরের দিন সকালে একটা কচি লাউ কিনেছিলাম। তাই লাউটা এতটাই কচি, কোনো বীজই ছিল না। যাই হোক, আমি কাটতে তো চলে আসলাম, আর সাথে আমার অ্যাসিস্ট্যান্ট তো আছেই। আমার অ্যাসিস্ট্যান্ট মানে বুঝতেই পারছেন, আমার মেয়ে। আর আপনারা দয়া করে মাশাল্লাহ বলতে ভুলবেন না। যে কোনো ছোট বাবু দেখলেই ভিডিওর ভিতরে বা যেখানেই ছোট বাবু দেখলেই আল্লাহর রহমতে অবশ্যই মাশাল্লাহ বলবেন, সব সময় চেষ্টা করবেন। কারণ আপনার এই ছোট্ট একটু মাশাল্লাহ বলাতে ওর কিন্তু বদনজর লাগবে না। আপনি হয়তো ভালোভাবে বলেন, কিন্তু আসলে বদনজর লেগে যায় যে কারণে। যাই হোক, আমার মেয়েটা কিন্তু আল্লাহর রহমতে মাশাল্লাহ আমার টুকটাক কাজে সহায়তা করে। অনেক ছোট হলেও আল্লাহ ওকে এতটুকু বুঝ দিয়েছে যে ওর মা একা কাজ করতে অনেক কষ্ট হয়, যে কারণে ও যতটুক পারে খেলা করে, ঠিক আছে, ছড়াছড়ি করে, কিন্তু যতটুক পারে সহায়তা করে। ছোট মানুষ আর কি বা করবে, তাই না? যাই হোক, আজকে তরকারি রান্না করার পরে আমার মনে পড়লো যে লাউ আর পেঁপে তো একই ক্যাটাগরি, দুটোটাই ঠান্ডা তরকারি। লাগিছে আমার ঠান্ডা, তাও একইটা রান্না করে ফেললাম, কি একটা আজব। আসলে মন কখন কি চায়, কখন কিভাবে কিছুই এটা যদি আমার সকালে মনে পড়তো তাহলে হয়তো আর দুটা একসাথে রান্না করতাম না, অন্য কিছু করতাম। কিন্তু রান্না করার পরে মনে করে কি আর লাভ আছে? কোনোই লাভ নেই, সে তো খেতেই হবে, তাই না? আর না খেয়ে তো উপায় নাই। লাউটা অতিরিক্ত কচি থাকার কারণে এর খোসাটা আমি আজ ভেবেছি ভাজি করব, কিন্তু যেহেতু খোসা আগে ভাজি করার প্ল্যান ছিল না, সে কারণে আর কি প্রথমে যেমন ইচ্ছা তেমনভাবে খোসাগুলো কেটেছি। আর পরে দেখেন কুচি করতে যে আমার অবস্থা কি হচ্ছে, অল্প অল্প করে কুচি করতে হচ্ছে, কারণ কোনো খোসার তো সাইজ ছিল না, কোনোটা ছোট কোনোটা বড়, যে কারণে হাতে থেকে বারবার পিছলে যাচ্ছিল আর কি। আর আমি যেহেতু বাটা মশলাই রান্না করি, সেহেতু পেঁয়াজ রসুন সব কিছুই প্রতিদিন তা কেটে নিই। হয়তো সময় যায়, অনেকটা টাইম লাগে। অনেকেই বলবেন ব্লেন্ডারে করে নিলেই তো পারেন, কিন্তু পারেন, কিন্তু বাটা মশলার যে স্বাদ থাকে এটার স্বাদ কিন্তু আর থাকে না আর কি। সেজন্যই আমি সবসময় চেষ্টা করি। কি আর করব বলুন? আর তারপরেও বর্তমানে এমন একটা যুগে আমরা বাস করি, আমরা গৃহিণী, কিন্তু দেখুন বাবার বাড়ি থেকে সব কিছু ত্যাগ করে আমরা কিন্তু স্বামীর ঘরে এসে উঠি। সেখান থেকে বলা হয় যে ওটাই তোমার আসল ঘর, কিন্তু প্রকৃতপক্ষে স্বামীর ঘর কি মেয়েদের আসল ঘর? এটা মুখের জন্য, কিন্তু বাস্তবে না। দেখুন, শ্বশুর শাশুড়ি বা স্বামীর সাথে একটু ঝগড়াঝাটি হোক, আপনার মিনিট বা সেকেন্ডের ভিতরে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি এটা আর পরের আমি বাড়ির একটা মেয়ে। জিনিস খুব খেয়াল করে দেখেছি, যে মেয়েরা জীবনে কখনোই কিছু চায় না, শুধু একটু স্বামীর ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানটুকু চায়, সেই মেয়েরাই সারা জীবন কষ্ট পায়। যে আপনার ক্রিম পাউডার কোনো কিছুই লাগবে না, আপনার সাজগোজ, আপনি এত সাজাগোজা পছন্দ করতেন, এত কিছু পছন্দ করতেন, কিন্তু আপনি স্বামীর মুখের দিকে তাকিয়ে, তার অর্থনৈতিক অবস্থার দিকে তাকিয়ে সব কিছু ত্যাগ স্বীকার করে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করেন, ওই মেয়েটাই সারা জীবন কষ্টে থাকে, কারণ তার স্বামী আর 10 জনের সবার খরচ দিতে পারে, শুধু নিজের ওই বউটার বেলায় পারে না। তার বেলায় তার গলা শুকিয়ে যায়, তার হাত শুকিয়ে যায়, তার কাছে টাকাই থাকে না। কারণ এর খরচ, ওর খরচ, যত খরচ আছে সব
দেখা পড়ে, সব কিছু তখনই ঘাটতি পড়ে বউকে টাকা দেওয়ার সময়। বাস্তবতা কিন্তু এটাই। অথচ দেখেন এই স্বামীর পরেই কিন্তু ভরণ পোষণ শখ আহ্লাদ সব কিছুই বিসর্জন দিয়ে মেয়েরা আসে, যে না তাদের ইচ্ছা থাকে যে বিয়ের পরে তার স্বামীর হাত ধরেই কিন্তু সে সাজাগুজা করবে, ঘুরবে ফিরবে, সব কিছুই করবে, কিন্তু বাস্তবে কিন্তু পুরোটাই উল্টো হয়। আর শাশুড়ির সামনে যদি তার ছেলের সাথেও আর কি মারেন তাহলে তো কথাই নেই, 14 রকমের কথা আপনাকে শুনিয়ে দেবে। কারণ তার কালে কি হয়েছিল, তার শাশুড়ির কালে কি হয়েছিল, বরের সাথে এমন করতে নেই, এরকম করে কথা বলতে নেই, নাম ধরে ডাকতে নেই, কত কিছু। বাস্তবিক অর্থে এটাই সত্যি যে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছু হয় না। যদি একমাত্র কোনো মেয়ে নিজে টাকা ইনকাম করে একটা বাড়ি বানাতে পারে তবেই সেটা তার নিজের বাড়ি, তাছাড়া কবর ছাড়া এই দুনিয়ায় তার নিজের বাড়ি বলতে কিছুই হয় না। আর বাবার বাড়ির কথা বলছেন, হ্যাঁ অনেক বাবাই আছে সঠিকভাবে তার মেয়ের যতটুক পাওনা দিয়ে যায়, ভাইয়েরাও হিসাব করে দিয়ে দেয়, কিন্তু 100 জনের ভিতরেই না 70 জন থেকে 80 জন মানুষই এটা করে যে মেয়ে তোমারে তো বড় করে দিয়েছি, বিয়ে শাদি করাইছি, খরচ করছি, তোমার আবার কিসের ভাগ, তোমার আবার কিসের পাওনা, তোমার কোনো পাওনা নেই, আমি মরার পরে আসবা ভাইয়ের বাড়ি, খাবা দাবা চলে যাবা। আর বাবা মরার পরে ভাইরাও ঠিক এটাই বলে যে তোর ভাগেরটা হয় বিক্রি করে দেবো না এ করবো, তোর তো কোনো দাবি দেওয়া নেই, তোর তো মানুষ করে বিয়ে দিয়েছি। কিন্তু আল্লাহ কিন্তু সেটা বলেনি, কিন্তু বাস্তবিক অর্থে এভাবেই কিন্তু মেয়ের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেয়। আর স্বামীর বাড়িতে স্বামী মারা যাক, আজ মারা যাবে, কাল আপনার শ্বশুর বাড়ির লোক আশেপাশের মানুষ বুঝিয়ে দেবে যে এটা আপনার আসল বাড়ি না, আপনি আসলে পরগাছা। কারণ উঠতে বসতে আপনাকে শ্বশুরবাড়ির থেকে যতটা পারেন, যদি আর কোনো স্কোপ না থাকে, ভাসুর থাকে বা অন্য কেউ থাকে, তাহলে তো কোনো কথাই নেই, সবাই মিলে চেষ্টা করবে আপনাকে তাড়িয়ে দেওয়ার, কারণ আপনাকে তাড়িয়ে দিতে পারলেই তারা সম্পত্তির ভাগ পাবে, এটাই বাস্তবতা। আপনার সন্তানটিকে তাড়িয়ে দিতে পারলেই তাদের ভাগের অংশ বেড়ে যাবে, কি আপনার বিক্রয় করে দিতে পারে আপনার অংশটা, তবেই তাদের লাভ, এটাই কিন্তু বাস্তবতা। আমি সবার কথা বলছি না, 100 জনের ভিতরে হয়তো 10 জন ভালো, 20 জন ভালো, কিন্তু ম্যাক্সিমাম সবই এভাবেই চলে। তাই বর্তমান যুগে আসলে মেয়েদের এমন একটা অবস্থান হয়ে উঠছে, মেয়েদের না ইনকাম করা খুবই দরকার। মেয়েদের ইনকাম না থাকলে তাকে যে কতটা সাফার করতে হয় এটা আশেপাশে একটু চোখ দিলেই বুঝবেন। আবার যার স্বামী দেখবেন অনেক ভালো, অনেক ভালো, সে স্বামী নিয়ে অনেক গর্ব করে, অহংকার করে, তার স্বামী ভালো, তাকে এত ভালোবাসে, অত ভালোবাসে, কিন্তু 10 বছর পর, 15 বছর পর তার মেয়ে জামাই হয়ে গেছে, বৌমা হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে, তারপরেও সেই বেটা পরকিয়া করে, ওই সংসার ওই বয়সে তার ছেড়ে দিতে হয়। তাহলে আপনি কোথায় নিরাপদ বলতে পারেন? কোথায় আপনি নিরাপদ? আপনার যখনই ওই স্বামী আপনাকে ছেড়ে দেবে বা ওরকম একটা পরকীয়ার মতো কাজ করবে, তখন আপনি কোথায় দাঁড়াবেন? আপনার সন্তানরাও বড় হয়ে গেছে, যে যার সংসার নিয়ে ব্যস্ত, তাহলে আপনার অবস্থাটা কি হবে একবার বলেন? সবাই তো বলে স্বামীর বাড়ি আসল বাড়ি, আসলে স্বামীর বাড়ি আসল বাড়ি না। প্রত্যেকটা মেয়ে পরগাছা বা ভাসমানের মতো, এটাই কিন্তু বাস্তব। আবেগের দিক থেকে দেখলে অনেক কিছুই হয়, যে মন খারাপ হবে, হ্যান হবে, ত্যান হবে, কিন্তু বাস্তবিক কথা কিন্তু এটাই যে যে মেয়ে দেখবেন যে বউ ইনকাম করে শ্বশুরবাড়িতে, সে কালো হোক, যাই হোক না কেন, খাটো হোক, যাই হোক, তার সম্মান অন্যরকম থাকে। সে যখন শাশুড়ির হাতে বেশি না 500-1000 টাকা গুঁজে দেয়, তখন কিন্তু তার শাশুড়ি অন্য চোখে দেখে, তার শ্বশুর অন্য চোখে দেখে। আর যে বউটা ইনকাম করে না, সারাদিন গাধার মতো খাটে, দেখবেন তার দোষের ত্রুটি শেষ নেই, উঠতে বসতে 1000 রকম কথা শোনায়, এটাই বাস্তবতা। তার শখ আহ্লাদ বলে কোনো কিছুই থাকবে না। আসলে বাস্তবে আমাদের সমাজটাই কেমন জানি উল্টো। এ সমাজে মেয়েদের জন্ম নেওয়াই মনে হয় একটা পাপের মতো অবস্থা। ছোট থেকে যদি মেয়েটা একটু কালো হয় তাহলে তো কোনো কথাই নেই, তার মা বাবার থেকে চিন্তা আছে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, হায় আল্লাহ কালো হইলো, কিভাবে বিয়ে হবে। কিন্তু বিশ্বাস করুন, এই কালো মেয়ের ভাগ্য যদি আল্লাহ তাআলা ভালো লিখে থাকে, তা 1000 রূপবতীর ভাগ্যের থেকেও ওর ভাগ্য ভালো হবে। সে একটা যদি জীবনে ভালো স্বামী পায়,
তা তখন আর কালোরে কিছু মনে হবে না, তখন কালোই ওই আলো হয়ে যাবে। আর রূপে আগুনে যে জ্বলে, সেই মহিলার বা সেই মেয়ের যদি স্বামীটা খারাপ হয় না, তখন মনে হবে যে আমি যদি কালোও হতাম আর আমার স্বামীটাও কালো হয়েও যদি আমাকে একটু ভালোবাসতো, তাইলে আমার আর এত কষ্ট হতো না। মেয়েদের জীবনটা না ওই বিয়ে নামক জিনিসটাই আটকে যায়, কেন জানি মনে হয় ওখান থেকে ওদের লাইফ শুরু হয় মৃত্যু পর্যন্ত। যার ভাগ্যে ভালো কিছু জোটে সে তো লটারিতে জিতেই গেল, আর যার ভাগ্যে খারাপ কিছু জোটে বিশ্বাস করুন ওই বিয়ের দিনই তার মৃত্যুকাল ধরে রাখতে হবে। যাক, আপনাদের সাথে অনেক কঠিন কঠিন কথা বলে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আস্ত একটা বড় মাগুর মাছ কেটে নিয়েছি। আসলে মাগুর মাছটা অনেকই বড় ছিল, বাজার থেকে জাস্ট মাথাটা কেটে নিয়েছিলাম, আর বাকি মাছটা আমি আপনাদের সামনেই কাটলাম, দেখতেই তো পেলেন। আমি সব সময় চেষ্টা করি আর কি সব কিছু মিলায়ে আমার যে সাদামাটা জীবন সেটাই আপনাদের সাথে শেয়ার করার। আর আপনাদের যদি ছোট বোনের কথা বা ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে ভুলবেন না। আপনার একটু ছোট্ট ভালোবাসা আমার জন্য কিন্তু অনেক অনেক বড় অনুপ্রেরণা। আমি দৈনন্দিন লাইফস্টাইলের ভিডিও যেহেতু আপলোড করি, তাই প্রতিদিনের কাজ প্রতিদিনই দেখাই। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।